রাঙামাটির বিলাইছড়িতে উপজেলা আওয়ামী লীগ সভাপতিকে গুলি করে হত্যা। সন্ত্রাসী হামলায় ৭ জন নিহতের ঘটনায় এখনও আটক হয়নি কেউ। চলছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর চিরুনি অভিযান। আবারও বেপরোয়া বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর। প্রতিবাদে রাজধানীর প্রগতি সরণিতে সড়ক অবরোধ, বিক্ষোভ। ক্রাইস্টচার্চে নিহতদের লাশ হস্তান্তর শুরু। নেদারল্যান্ডসে বন্দুকধারীর গুলিতে হতাহতের ঘটনায় সন্দেহভাজন এক তুর্কি নাগরিক আটক। ঢাকার চারপাশের নদী দখল মুক্তে গাবতলী ও আমিনবাজার এলাকায় বিআইডব্লিউটি এর অভিযান। গুড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন স্থাপনা। এবং দুর্নীতির আখড়ায় পরিণত ঢাকার বিভাগীয় পাসপোর্ট অফিস আর অধিদপ্তর। জড়িত ঊর্ধ্বতন কর্মকর্তারাই অবগত জানিয়ে খতিয়ে দেখার কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সময় সংবাদের সঙ্গে আছে আমি আহমেদ সালেহিন। রাজধানীর প্রগতি সরণিতে বাস চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন। সকাল 7:30টার দিকে যমুনা ফিউচার পার্কের সামনে সুপ্রভাত বাস শিক্ষার্থী আবরারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক, বাস জব্দ ও চালককে আটক করা হয়েছে। ঘটনার পর বিইউপির শিক্ষার্থীরা বসুন্ধরা গেটের সামনে নিরাপদ সড়কের দাবিতে রাস্তা অবরোধ করে মানববন্ধন শুরু করে। ওই এলাকার অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদে যোগ দেয়। এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এই মুহূর্তে প্রগতি সরণিতে আছেন রিপোর্টার এম আর আমিন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমিন। সালিন, আপনি জানেন যে সকাল 7:30টার সময় বিইউপির আবরার ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য তার গাড়িতে ওঠার জন্য চেষ্টা করছিল প্রগতি সরণিতে। এই সময় সুপ্রভাতের ধাক্কায় তিনি ঘটনাস্থলে নিহত হন। এরপর থেকেই বিইউপি শিক্ষার্থী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে জড়ো হয়ে সড়ক অবরোধ করে রেখেছেন। এখনো পর্যন্ত সড়ক অবরোধ করা আছে। এর জন্য প্রগতি সরণির যে রোডটি অর্থাৎ বাড্ডা থেকে রামপুরা পর্যন্ত সেই রোডটি এখনো বন্ধ রয়েছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি এসে শিক্ষার্থীদের সমস্ত দাবি মেনে নিয়েছেন এবং পাশাপাশি শিক্ষার্থীদের দাবি মানার পাশাপাশি তিনি বলেছেন যে সুপ্রভাত নামে যে গাড়ির পরিবহন ছিল সেটি আর থাকবে না এবং সুপ্রভাতের লাইসেন্স বাতিল করা হবে এবং ঘটনার জন্য দায়ী দুই গাড়ির চালক সহ দুজনকে আটক করা হয়েছে এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলেও শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করা হয়েছে। এছাড়া এখানে আইনশৃঙ্খলা বাহিনী এখানে চারপাশে ঘটনাস্থলের চারপাশে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। এছাড়া দুই পাশে বিভিন্ন আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, যে গাড়িগুলো ওই সময় আটকে পড়েছে আর যেতে পারেনি। এখানে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ছিল। আতিকুল ইসলাম এসে অর্থাৎ ঢাকা উত্তরের মেয়র এসে এই দাবিগুলো মেনে নিয়েছেন। তিনি বলেছেন যে ঘটনাস্থলে আবরারের নামে একটি ব্রিজ করা হবে। তাছাড়া দুপুর 1:30টার দিকে বিইউপির মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া আরেকটি কথা জানিয়ে রাখতে পারি যে বিইউপির মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং পাশাপাশি আতিকুল ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই এলাকায় যাতে সড়ক দুর্ঘটনা না ঘটে, সড়ক দুর্ঘটনার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে যে শিক্ষার্থী তাদের সাথে কথা বলে বিভিন্ন সময়ে তারা বিভিন্ন ব্যবস্থা নেবে এবং প্রধানমন্ত্রীর সাথে কথা বলেও এইসব বিষয়গুলো তুলে ধরা হবে এবং সার্বিকভাবে সড়ক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে, এইভাবে আশ্বস্ত করা হয়েছে ঢাকা উত্তরের মেয়রের পক্ষ থেকে। তো এই ছিল আসলে এখানকার সর্বশেষ। সালিহিন। রাজধানীর প্রগতি সরণিতে বাসের বেপরোয়া গতিতে প্রতিযোগিতায় বাস চাপায় এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় সেখানকার সবশেষ খবর জানছিলেন আমাদের সহকর্মী এম আর আমিন। রাঙামাটির বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সকালে বিলাইছড়ি উপজেলার নিজ বাড়ি থেকে নৌকায় করে উপজেলা সদরে যাচ্ছিলেন আওয়ামী লীগ নেতা সুরেশ কান্তি তঞ্চঙ্গা। নৌকাটি আলিখাং এলাকায় পৌঁছালে তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা।
পরে তাকে উদ্ধার করে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এলাকাবাসী। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় ভোট কেন্দ্র থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে প্রিজাইডিং কর্মকর্তা সহ 7 জন নিহত হয়েছেন। এদের মধ্যে আনসার ভিডিবির এক নারী সদস্য রয়েছেন। গুরুতর আহত 7 জনকে ঢাকা সিএমএইচে আনা হয়েছে। গুলিবিদ্ধ আরও 11 জন চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন। নির্বাচন কমিশনার কবিতা খানম জানান, ভোট বর্জনকারী বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোই এ ঘটনা ঘটিয়েছে। উপজেলা নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে এভাবেই ফিরতে হয় এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের। সোমবার সন্ধ্যা 6:30টার দিকে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কংলাক, মাথালং ও বাঘাইহাট নামে 3টি ভোট কেন্দ্র থেকে উপজেলা সদরে ফিরছিলেন তারা। 9 মাইল এলাকায় পৌঁছালে রাস্তার পাশে পাহাড় থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই প্রিজাইডিং অফিসার আব্দুল মান্নান, পোলিং অফিসার আমির হোসেন, আনসার ভিডিপির সদস্য আলামিন, বিলকিস ও মিহিরকান্তি দত্ত নিহত হন। ম্যাক্সিমাম যারা এসছে তারা মাল্টিপল গানশট ইনজুরি বিভিন্ন জায়গায় আছে, কারো মাথায়, কারো পেটে, তাদের চিকিৎসা চলছে। ভোট বর্জনকারী বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোই এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো গাফলতি ছিল কিনা সে ব্যাপারে খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। আরইওর সঙ্গে কথা হয়েছে, আরইও বলছে যে এরকম ভোট গ্রহণ শেষে ফেরার পর বিচ্ছিন্নবাদী সংগঠনগুলো ওরা অ্যাটাক করছে। ইনফরমেশন আমরা লাস্ট পর্যন্ত নিয়েছি যে সেখানে ভোট বর্জন করেছে এই আরেকটা যে পাহাড়ি সংগঠনগুলো। হেলিকপ্টারে আহতদের ব্যবস্থা করা হয়েছিল, যারা আহত তাদের জরুরিভাবে চিকিৎসার ব্যবস্থা করা, এটাই প্রথম কাজ। তারপরে আমাদের সিদ্ধান্তটা পরে কোনো গাফিলতি কোনো দিক থেকে ছিল কিনা বা কেন এটা হলো। অবশ্যই এটা তো আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নেব, এটা প্রশ্নই আছে না। এরকম একটা ইনসিডেন্ট আমরা তো কমিশন অত্যন্ত গুরুত্বের সাথে নেব। হেলিকপ্টারে করে চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয় 11 গুলিবিদ্ধ সহ 18 জনকে। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। 4 জনকে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। পার্বত্য জেলা রাঙ্গামাটির 10 উপজেলার মধ্যে লংগদু ও কাপ্তাই উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সোমবার 8 উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সময় সংবাদ, রাঙ্গামাটি। রাঙামাটির বাঘাইছড়িতে ঘটনাস্থল দুর্গম ও সড়ক অপ্রশস্ত হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষে হামলা ঠেকানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদা। সকালে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে আহতদের দেখতে গিয়ে একথা বলেন তিনি। পাহাড়ি এলাকায় নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেও জানান সিএসি। যারা নির্বাচনের মালামাল নিয়ে কেন্দ্র থেকে চলে আসছিল তাদেরকে সহায়তা করার জন্য বিজিবি ছিল, পুলিশ ছিল, আনন্দ বাহিনী ছিল। কিন্তু ওই যারা পিছনে ছিল তারা তো সাধারণত সামনে থাকে, ওই সামনে চলে গেছে। আমি যারা শুনলাম পিছনের গাড়িগুলো আক্রমণ করেছে। এখন সামনে যারা চলে গেছে তারা তো অনেক দূরে চলে যেতে পারে সেই সময়ের মধ্যে, এবং সংকীর্ণ রাস্তা তা দিয়ে পিছনে ফেরা এবং ঘুরে আসা তো কঠিন। এই সমস্ত সুযোগ নিয়ে তারা এই দুর্ঘটনা ঘটিয়েছে। সুনামগঞ্জে আওয়ামী লীগের এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। ভোরে সদর উপজেলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে 4 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, ধোলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদিনের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। জয়নালের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মানুষের বালাইও করছে কিন্তু সে খারাপই করছে না। আর আজকে হঠাৎ করে তারই খবরটা শুনে এই এলাকার মানুষ সবাই দুঃখিত। এই ঘটনার সাথে যেই থাকুক না কেন এটা একদম দৃষ্টান্তমূলক শাস্তি পাবে, আইনের আওতায় আসবে, কেউ রেহাই পাবে না। আমরা ঘটনার পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করব। নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 5 জন। সকালে রায়পুরা উপজেলায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মির্জারচর ইউনিয়নের চেয়ারম্যান জাফর ইকবাল মানিক ও
পরাজিত চেয়ারম্যান প্রার্থী ফারুকুল ইসলামের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে দফায় দফায় কথা কাটাকাটি ও সংঘর্ষ হয়। এরই জের ধরে সকালে দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হন। এ ঘটনায় গুলিবিদ্ধ হন আরও 5 জন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। সময় সংবাদে আরও থাকছে। আইনের তোয়াক্কা না করে হিমাগারে চলছে আলু সংরক্ষণ। বস্তায় 50 কেজির পরিবর্তে রাখা হচ্ছে দ্বিগুণ। যথাযথ তাপমাত্রার অভাবে আলু নষ্ট হওয়ার আশঙ্কা। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের 2টি মসজিদে হামলার ঘটনায় নিহতদের মরদেহ হস্তান্তর শুরু হয়েছে। এরই মধ্যে 9 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সারাদিনে আরও 23 থেকে 24 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর সম্ভব বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে বাংলাদেশি 2-1 জনের মরদেহ থাকতে পারে বলে জানান নিউজিল্যান্ড প্রবাসী বাংলাদেশি শহীদুল ইসলাম জন। বডি হস্তান্তরের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেছে। 9 জনকে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং অলরেডি হসপিটাল থেকে ফ্যামিলির কাছে চলে গেছে। বাকি যারা আছেন তাদেরটাও খুব তাড়াতাড়ি করা হবে বলে পুলিশ প্রশাসন থেকে আমাদেরকে জানিয়েছেন। কোনো বাংলাদেশি কারো বডি শনাক্ত করা যায়নি। বাংলাদেশ কমিউনিটি থেকে আমরা যারা ওখানে আছি চেষ্টা করছি তাদের সাথে যোগাযোগ করার, যে বাংলাদেশি যে 3 জনের বডি দেশে পাঠানোর প্রক্রিয়া জন্য আমরা কাজ করছি, সেটা কবে পাওয়া যাবে। এবং আমি পার্সোনালি পুলিশের সাথে কথা বলেছি এবং পুলিশ আমাকে বলেছে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল ওরা চেষ্টা করবে সেই বিষয়টা আমাদেরকে জানাতে। এবং তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এখনো সেই ওয়েলফেয়ার সেন্টারের মধ্যে ভিড় করে আছেন। 23 থেকে 24টি লাশ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে। আমরা আশা করছি যে তাদের মধ্যে হয়তো বা আমাদের যে বাঙালি 3 জনের লাশ ওখানে আছে। নানান অপরাধ আর দুর্নীতিতে ছেয়ে আছে ঢাকার বিভাগীয় পাসপোর্ট অফিস আর অধিদপ্তর। এমনকি এসবের সঙ্গে যুক্ত আছেন অধিদপ্তরের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাও। আর এর প্রভাব পড়েছে শেষমেশ গ্রাহকদের উপরই। এসব অপরাধের কথা জানেন উল্লেখ করে অভিযুক্তদের তলব করে তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শাফিন জাহিদের রিপোর্টে বিস্তারিত। মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের ভুয়া পরিচয়ে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করার অভিযোগ পুরানো। কিছুদিন আগে এমন অপকর্মের সাথে জড়িত থাকার প্রমাণ মেলে খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ জাহিদুল হকের বিরুদ্ধে। চাঁদপুরে থাকাকালে কয়েক লাখ টাকার বিনিময়ে কয়েকজন রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট পেতে সহযোগিতা করেন তিনি। শুধু তাই নয়, তার বিরুদ্ধে সাধারণ ফির পাসপোর্ট দ্রুত পেতে সহযোগিতা করা সহ নানা অভিযোগেরও প্রমাণ পায় পাসপোর্ট অধিদপ্তর। এজন্য 2018 সালের ফেব্রুয়ারিতে তাকে চাকরি থেকে কেন বরখাস্ত করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেয় মন্ত্রণালয়। এত অভিযোগের পরও পাসপোর্ট অধিদপ্তরের সহযোগিতায় গত 18 ফেব্রুয়ারি পুরস্কার স্বরূপ তাকে যশোরে বদলি করা হয়। এ তো গেল একটি অভিযোগ। অধিদপ্তরের সহকারী মহাপরিচালক এটিএম আবু আসাদ পরিচালক থাকাকালে অর্থের বিনিময়ে পাসপোর্ট বিতরণ, ভিসা সেকশনে থাকাকালে জরিমানা গ্রহণ করে কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ, এমনকি 2018 সালের জাতীয় নির্বাচনে ছুটিতে গিয়ে নিজ জেলা সাতক্ষীরায় জামায়াত নেতা এবং কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবদল নেতা আশরাফ হোসেনের সঙ্গে বৈঠক করারও অভিযোগ আছে তার বিরুদ্ধে। সূত্র বলছে এসব অভিযোগই এনএসআই এবং ডিজিএফআই অবগত। টাকা পয়সার ব্যাপারেও অনেক কথা বলছে। উনি সরাসরি না জড়িত থাকলে কিছু ওনার চামচার মতো লোকজন আছে, ওদের মাধ্যমে দুর্নীতি করে। কথায় আছে একটা, ধরি মাছ নাচি পানি। সে মাছ ধরতেছে ঠিকই, পানি ছুঁতে দিচ্ছে না। এসব অভিযোগ নিয়ে কথা বলতে চাইলে ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হয়নি তিনি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব বিষয়ে অবগত স্বীকার করে এসব কর্মকর্তাকে তলব করে খতিয়ে দেখবেন বলে জানান। আমরা এগুলো শুনেছি, আমরা এগুলো দেখছি ডিপার্টমেন্ট কি করতেছে, তারপর আমরা ডিপার্টমেন্টের চিফকে আমরা জিজ্ঞাসা করব। কিছু শুনেছি, তার ফাইল আমি তলব করব, তলব করার পর আমি দেখব কি হয়েছে। পাসপোর্ট অফিসের অনেক কর্মকর্তাকে কোণঠাসা করে রাখারও অভিযোগ রয়েছে আবু আসাদের বিরুদ্ধে, যার প্রভাব পড়ছে শেষমেশ গ্রাহকদের উপরে। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে বিআইডব্লিউটি এর চলমান অভিযানে দ্বিতীয় পর্যায়ের 7ম দিনে আজ উচ্ছেদ চালানো হচ্ছে গাবতলী ও আমিনবাজার এলাকায়। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব।
সালেন, আমরা সকাল থেকে আপনাকে জানাচ্ছিলাম উচ্ছেদের খবর। তো আমরা এখন আপনাকে বলতে পারি যতই আসলে সময় গড়াচ্ছে ততই কিন্তু উচ্ছেদ অভিযান জোরালো হচ্ছে। এবং এই মুহূর্তে যদি আমি আপনাকে দেখাই, আমরা এই মুহূর্তে আছি গাবতলীর বড়বাজার রোড বলা হয় এই জায়গাটিকে, বড়বাজার বেরিবাগ সড়ক, সেখানে এই মুহূর্তে উচ্ছেদ অভিযান চলছে। এবং আপনি দেখছেন উচ্ছেদকে ঘিরে কিন্তু এখানে হাজার হাজার লোকের উপস্থিতি হয়েছে। এবং এখানে এই নদীর পাড়ে, বেরিবাঁধের পাড়ে যত ধরনের অবৈধ স্থাপনা আছে সব কিন্তু একদম গুড়িয়ে দেওয়া হচ্ছে। শুধু যে অবৈধ স্থাপনা বা এই যে কাঁচা স্থাপনা তাই কিন্তু না, আমরা সকাল থেকে দেখেছি কম করে হলেও 7 থেকে 8টি এখানে বেশ বড় বড় ভবন ভাঙা হয়েছে, স্থাপনা ভাঙা হয়েছে। এবং এখন দেখছেন এই যে ভবনটি ভাঙা হচ্ছে, এটি কিন্তু একটি, যদি আমি আপনাকে সাইনবোর্ডটি দেখাই, এটি লেখা রয়েছে কাউন্সিলর কার্যালয়, ওয়ার্ড নাম্বার 9, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অর্থাৎ যারা আসলে এই জনপ্রতিনিধি তারাও কিন্তু এভাবে অবৈধভাবে তাদের যে নদীর জায়গা তা দখল করছেন এবং সেগুলো কিন্তু বিআইডব্লিউটি কাউকে ছাড় দিচ্ছেন না, সব কিছু কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে। এই যে উচ্ছেদের একটি ব্যতিক্রম কিন্তু এটি আমরা দেখেছি গত 1.5 মাস ধরে। যত ধরনের স্থাপনা আছে নদীর পাশে সব কিছুই কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে। তা আমরা এখন আপনাকে সেটি দেখাচ্ছি, একমাত্র ধর্মীয় প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সব কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে। তো সেটি আমরা দেখছেন সকাল থেকে আমরা দেখেছি এই আমিনবাজার এবং গাবতলী এলাকার বিভিন্ন জায়গা, অর্থাৎ তুরাগ এবং বংশী নদীর দুপারেই এমন স্থাপনা উচ্ছেদ চলছে। এবং সাধারণ যারা মানুষ রয়েছেন তারাও কিন্তু এই স্থাপনাকে খুবই স্বাগত জানাচ্ছেন। আমরা কিন্তু কোনো জায়গায় দেখিনি কেউ বাধা দিতে, সাধারণ মানুষ কিন্তু একবারও বাধা দিতে আসেননি। তবে এক্ষেত্রে আমরা দেখেছি যারা অবৈধ দখলদার তারা বারবার চেষ্টা করেছেন তাদের যে অবৈধ কাগজপত্র কিংবা উচ্চ আদালত থেকে তারা বিভিন্ন যে স্টে অর্ডার নিয়ে আসছে সেগুলো দেখানোর চেষ্টা করেছেন। তবে আমরা দেখেছি কিছুক্ষণ আগে তুরাগ নদীর ঠিক ডান পাশে অর্থাৎ গাবতলীর পাশে একজন তার যে মালিক তিনি কিন্তু একটি হাইকোর্টের স্টে অর্ডার নিয়ে আসছেন এবং এখন কিন্তু সেই জায়গাটি বন্ধ রয়েছে উচ্ছেদ, সেটি এখন বাদ দিয়ে অন্য যে জায়গাগুলো আছে সেগুলো মূলত উচ্ছেদ করা হচ্ছে। তো সেই উচ্ছেদ অভিযানটি চলছে এবং বলা হচ্ছে আজকের এই উচ্ছেদ তুরাগ থেকে যে শুরু হয়েছে এটি গাবতলী পাড়ি দিয়ে একদম মিরপুর বেরিবাঁধ শেষ করে পুরোপুরি আশুলিয়া গিয়ে কিন্তু শেষ হবে। এবং এই পাশে নদীর দুপাশে যত ধরনের অবৈধ উচ্ছেদ রয়েছে তা সব সম্পন্ন করা হবে। আমি আপনাকে বলে দেই যেসব জায়গায় কিন্তু উচ্ছেদ করা হচ্ছে, এই যে জায়গাগুলো আপনি দেখছেন এই জায়গাগুলোতে মূলত ওয়াকওয়ে এবং ইকো পার্ক, আরসিসি জেটি, মানুষের বসার জন্য বেঞ্চ এগুলো কিন্তু বসিয়ে দেওয়া হবে। এবং সেগুলোর জন্য ইতিমধ্যে আপনি জানেন যে প্রায় 850 কোটি টাকার একটি প্রকল্প পাস হয়েছে। সেই প্রকল্পের মাধ্যমে উচ্ছেদ অভিযান শেষে এসব ধ্বংসস্তূপ সরিয়ে শিগগিরই সেই কাজ শুরু হবে। তো মোটামুটি আমার কাছে এই ছিল সবশেষ খবর। সালেহিন, ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে বিআইডব্লিউটির অভিযানের সবশেষ খবর জানাচ্ছিলেন আমিনবাজার থেকে আমাদের সহকর্মী মাহমুদ রাকিব। সময় সংবাদে আরও থাকছে। সম্প্রীতির বার্তা ছড়িয়ে যুক্তরাষ্ট্রে মুসলমানদের পাশে দাঁড়ালো ইহুদি খ্রিস্টান সহ সব ধর্মের মানুষ। সহিংসতা বন্ধে সচেতনতা বাড়ানোর তাগিদ। উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত 116টির মধ্যে বেশিরভাগ উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী জয়ী হলেও এবার বেশ কয়েকটি উপজেলায় জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। গতকাল সন্ধ্যার পর ফলাফল ঘোষণা শুরু করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এর মধ্যে বগুড়ায় 12টি উপজেলার মধ্যে 3টিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা, রংপুরে 1টিতে জয় পেয়েছেন জাতীয় পার্টির প্রার্থী, অন্যগুলোতে আওয়ামী লীগ। ঠাকুরগাঁওয়ে 5টির মধ্যে 2টিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। নওগাঁয় 10টি উপজেলার মধ্যে 6টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ, অন্যগুলোতে স্বতন্ত্র প্রার্থী। গাইবান্ধায় স্বতন্ত্র পেয়েছে 2টি। গোবিন্দগঞ্জের একটি কেন্দ্রের ভোট স্থগিত হওয়ায় এই উপজেলার ফল ঘোষণা হয়নি। বাকি 4টিতে আওয়ামী লীগ প্রার্থী জয় পেয়েছেন। পাবনার 7টি উপজেলার মধ্যে 4টিতে আওয়ামী লীগ প্রার্থী জয় পেয়েছেন। সিলেটের 12টি উপজেলার মধ্যে বেশিরভাগ উপজেলায় আওয়ামী লীগ জয়ী, তবে 4টি উপজেলায় জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী। মৌলভীবাজারেও 7টি উপজেলার মধ্যে 4টিতে স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছে। ফরিদপুরে 8টি উপজেলার মধ্যে 5টিতে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থী। কক্সবাজারের চকরিয়া উপজেলায় জয় পেয়েছে স্বতন্ত্র। বান্দরবানের 6টি উপজেলার মধ্যে আলীকদমে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থী। রাঙামাটিতে নির্বাচনী কর্মকর্তা ও কর্মীদের উপর হামলার কারণে জেলার 7টি উপজেলার ফল প্রকাশ করা হয়নি। এছাড়া খাগড়াছড়ির পানছড়ির ফল প্রকাশ স্থগিত রয়েছে। উড়োজাহাজে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সমন্বয় করতে সহসায় বাড়তে পারে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে টিকিটের মূল্য। ফলে আন্তর্জাতিক বাজারে বিদেশি এয়ারলাইন্সগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খেতে হবে বলে মনে করে দেশীয় প্রতিষ্ঠানগুলো। তাই আকাশপথে কম খরচে পরিবহন সেবা দিতে দ্রুত এই জ্বালানির দাম আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করার দাবি সংশ্লিষ্টদের। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম অপরিবর্তিত থাকলেও হঠাৎ করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি উড়োজাহাজের জ্বালানি তেলের দাম বাড়ায়, যা চলতি মাসের 6 তারিখ থেকে কার্যকর হয়। জেট ফুয়েলের নতুন মূল্য তারিখ অনুসারে অভ্যন্তরীণ রুটের জন্য ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এয়ারপোর্ট থেকে উড়োজাহাজের জ্বালানির দাম দেশীয় মুদ্রায় প্রতি লিটার কিনতে হবে 72 টাকায়, যা আগে ছিল লিটারে 67 টাকা। আর আন্তর্জাতিক গন্তব্যে উড়োজাহাজের জ্বালানি তেলের দাম পড়বে লিটারে $0.68, যা আগে ছিল লিটারে $0.62। তাই জ্বালানি মূল্য বৃদ্ধির খরচ সমন্বয় করতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে টিকিটের দাম বাড়াতে হবে বেসরকারি বিমান সংস্থাগুলোর। আমরা চাচ্ছিলাম যে জেট ফুয়েলের প্রাইসটাকে আরেকটু রিডিউস করার কোনো সুযোগ থাকে, সেখানে রিডিউস করার পরিবর্তে সেটা ইনক্রিজ হয়ে গেছে। আমি একটু সন্দিহান যে প্যাসেঞ্জার গ্রোথটা সেখানে কমে যাওয়ার একটা পসিবিলিটি হয়তো থেকে যাবে। এয়ারপোর্ট ট্যাক্স এবং গভর্নমেন্ট ট্যাক্সের যে ব্যাপার আছে, সেই ট্যাক্সেসগুলো থেকে সরকারও কিছুটা বঞ্চিত হবে। ফুয়েল প্রাইস ইনক্রিজ করা মানে হচ্ছে একটা অপারেশন কস্ট বেড়ে যাওয়া, অপারেশন কস্ট মানে হচ্ছে যে এটা ডিরেক্টলি এফেক্টেড টু দ্য প্যাসেঞ্জার। এদিকে জ্বালানির খরচ বৃদ্ধির ফলে পরিচালন ব্যয় বেড়ে যাবে জানিয়ে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে বলা হচ্ছে, এই অবস্থায় টিকিটের মূল্য বৃদ্ধি করা না হলে রাষ্ট্রীয় এই বিমান সংস্থার বাড়তে পারে লোকসানের পরিমাণ। বিশ্বের যে বড় বড় এয়ারলাইন্সগুলো রয়েছে, তারা যে প্রাইসে তেল কিনে তার চেয়ে অনেক বেশি প্রাইস আমাকে তেল কিনতে হয়। ইভেন পার্শ্ববর্তী ভারতের তুলনায় বাংলাদেশের এভিয়েশন ফুয়েলের দাম 30% হায়ার। দাম বাড়লে কিন্তু চট করে কিন্তু আমরা টিকিটের দামটা বাড়াতে পারি না, এবং 1 সেন্ট যদি আমার দাম বেড়ে যায় তখন কিন্তু আমার এন্ড অফ দ্য ইয়ার আমার 6 থেকে 8 কোটি টাকা আমাদের বেশি খরচ হয়। বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে এখনও 75% নিয়ন্ত্রণ করে বিদেশি বিভিন্ন বিমান সংস্থা। সেখানে জেট ফুয়েলের আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য না করে উল্টো দাম বাড়ানোর ফলে দেশীয় বিমান সংস্থাগুলো ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য যে ফুয়েল প্রাইস আর ডোমেস্টিকের জন্য যে ফুয়েল প্রাইস, এখানে একটা বিরাট পার্থক্য আছে, এবং এখানে প্রায় 15% মতন ভ্যাট নেওয়া হয়, যার জন্য আমাদের তেলের দামটা ডোমেস্টিক প্রাইস অনেক বেশি। বেসরকারিভাবে যদি ফুয়েলটা আমদানি করা যায় তাহলে কিন্তু একটা কম্পিটিশন আসবে মার্কেটে। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে জানা যায়, বাংলাদেশ থেকে গেল বছর অভ্যন্তরীণ বিভিন্ন রুটে আকাশপথে ভ্রমণ করেছে প্রায় 13 লাখ যাত্রী, যা কয়েক বছর আগের তুলনায় প্রায় দ্বিগুণ। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শ্রম আইন ও উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে দিনাজপুরের হিমাগারগুলোতে চলছে আলু সংরক্ষণ কার্যক্রম। বস্তায় 50 কেজির পরিবর্তে রাখা হচ্ছে দ্বিগুণ পরিমাণ আলু। এতে উপযুক্ত তাপমাত্রার অভাবে আলু নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি স্বীকার করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দিনাজপুর থেকে গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। বস্তায় 50 কেজির পরিবর্তে রাখা হচ্ছে 85 থেকে 100 কেজির বেশি আলু। এই বাড়তি ওজন পরিবহন করতে বাধ্য হচ্ছেন দিনাজপুরের হিমাগার শ্রমিকরা। এক্ষেত্রে মানা হচ্ছে না শ্রম আইন ও আদালতের নির্দেশনা। খোঁজ নিয়ে জানা যায়, বস্তা হিসেবে হিমাগার ভাড়া ও শ্রম মজুরি নির্ধারণ হওয়ায় প্রতিটি বস্তায় দ্বিগুণ পরিমাণ আলু রাখছেন হিমাগার কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এখানে আনে আমাদেরকে 110 কেজি, 115 কেজি, 90 কেজি এরকম বস্তা দিচ্ছে। কেন 100 কেজি বস্তা ওঠা যায়? জানা আমাদের ফাটি যাচ্ছে না, এভাবে লেবার ঘুরে চলে যাচ্ছে। এ বিষয়ে অনেক হিমাগার মালিক ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে কেউ কেউ বলছেন, আদালতের নির্দেশনা মানতে গিয়ে লোকসানের আশঙ্কা করছেন তারা। কিছু কিছু কোল্ড স্টোরেজে আগের মতোই বড় বস্তা নিচ্ছে, যার কারণে আমরা 50 কেজি যারা বস্তা ঢুকাচ্ছি সুপ্রিম কোর্টের আইনকে শ্রদ্ধা করে, তারা আমরা লুজার হয়ে যাচ্ছে। আদালতের নির্দেশনা অমান্য করে হিমাগারে আলু সংরক্ষণের বিষয়ে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অতি শীঘ্রই এ বিষয়ে অবগত করে একদিনের মধ্যে তো মোবাইল কোর্টে আমরা চলে যেতে হবে আর কি। গত বছর শ্রম আইন অনুযায়ী হিমাগারে লোড আনলোড এবং উপযুক্ত তাপমাত্রা রক্ষার স্বার্থে প্রতি বস্তায় 50 কেজির বেশি আলু রাখার উপর নিষেধাজ্ঞা দেন উচ্চ আদালত। দিনাজপুরে 12টি হিমাগারে 72,000 মেট্রিক টন আলুর ধারণ ক্ষমতা রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভির বিরুদ্ধে জামাত সংশ্লিষ্টতার অভিযোগ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে সচেতন নাগরিক সমাজ। দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েলের নেতৃত্বে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এতে অংশ নেয় নারায়ণগঞ্জের বিভিন্ন পেশাজীবী মানুষ। স্মারকলিপিতে বলা হয়, মেয়র সেলিনা হায়াত আইভি বিভিন্ন ঘটনায় নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান ও তার পরিবারকে জড়িয়ে কোনো তথ্য প্রমাণ ছাড়াই কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন। এর প্রতিবাদে ওই স্মারকলিপি। পরে সংবাদ সম্মেলনে সচেতন নাগরিক সমাজের নেতারা মেয়র সেলিনা হায়াত আইভির বিরুদ্ধে জামাত সংশ্লিষ্টতার অভিযোগ এনে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভি এবং তার আমন্ত্রণে নারায়ণগঞ্জে আসা কিছু জামাত শিবিরের দোসররা তাদের দিনের পরের দিনের বক্তব্য ওসমান পরিবারকে সম্পর্কে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে এবং তথা নারায়ণগঞ্জের মানুষের সম্মানহানি করা বক্তব্যের বিরুদ্ধে আমরা আজকে এক হয়েছি যে এটা আর চলতে দেওয়া যায় না। ইট শুড বি স্টপ, এটাকে থামানো উচিত, না হলে নারায়ণগঞ্জের মানুষ আমরা বারবার বিব্রত হচ্ছি তাদের এই কারণে। কুষ্টিয়ায় কাল শুরু হচ্ছে 3 দিন ব্যাপী লালন স্মরণ উৎসব। এ উপলক্ষে ছেউড়িয়ার সাইজির আখড়া বাড়িতে চলছে আলোকসজ্জা, পরিচ্ছন্নতা ও মঞ্চ তৈরির কাজ। দেশি বিদেশি দর্শনার্থী, সাধক ও আয়োজকদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে পুলিশ। বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশিদের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। সুরে সুরে মানবপ্রেমের বাণী ছড়িয়ে দিতেন লালন সাঁই। কালীগঙ্গার তীরে দোল পূর্ণিমায় তাই আবার তারে তারে সুরের ঝংকার। কুষ্টিয়ায় ছেউড়িয়ায় আখড়াবাড়িতে 3 দিনের লালন স্মরণ উৎসব। দূর দূরান্ত থেকে ফকির সাধকরা আসতে শুরু করেছেন এরই মধ্যে। লালন একাডেমির সংস্কার ও পরিচ্ছন্নতার কাজ করছেন লালন ভক্তরা। নির্দিষ্ট টাইমের আগে কাজ শেষ করতে পারি, সেই জন্য রাত দিন পরিশ্রম করছি। কোনো পারিশ্রমিক নেওয়া হয় না, স্বেচ্ছায় এই কাজগুলো করা হয়। উৎসবকে ঘিরে মেলার আয়োজন করেছে উদযাপন কমিটি। বেচাকেনা ভালো হবে এমনটাই প্রত্যাশা দোকানীদের। দোকানপাট ঠিকঠাক করে গুছায় টুছায় নিয়ে তারপরে বেচা কিনা শুরু করতে হবে। মেলার মাঠের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। আমরা শুধু এখন দোকানির প্রসাদ নিয়ে বসার জন্য তাদের ব্যবস্থা করে দিচ্ছি। এদিকে মেলা ও উৎসব নির্বিঘ্ন রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানালেন পুলিশের এই কর্মকর্তা। আমরা বাস স্ট্যান্ড কেন্দ্রিক এবং রেলপথের নিরাপত্তা জোরদার করেছি। পাশাপাশি পুরো লালন চত্বরকে আমরা সিসি ক্যামেরার আওতায় আনার প্রস্তুতি চলছে। আগামী 20 মার্চ সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে 3 দিনের লালন স্মরণ উৎসব। চলবে 22 মার্চ গভীর রাত পর্যন্ত। সময় সংবাদ, কুষ্টিয়া। নিউজিল্যান্ডে শ্বেতাঙ্গ সন্ত্রাসী হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্রে মুসলমানদের পাশে দাঁড়িয়েছে ইহুদি, খ্রিস্টান সহ সব ধর্মের মানুষ। তারা দেশ জুড়ে ছড়িয়ে দিচ্ছেন সম্প্রীতির বার্তা। সোমবার নিউ ইয়র্কে বাংলাদেশিদের পরিচালিত মসজিদ জামাইকা মুসলিম সেন্টারে সমাবেশ করেন আন্তঃধর্মীয় নেতারা। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলায় 50 জন নিহতের ঘটনার পর প্রতিদিনই যুক্তরাষ্ট্রের মসজিদগুলোতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। মূলধারার গণমাধ্যমেও এসব সমাবেশ গুরুত্বের সাথে প্রচার হচ্ছে। সোমবার নিউ ইয়র্কের জামাইকা মুসলিম সেন্টার মসজিদে আসেন সব ধর্মের নেতারা। যারা সাদা, কালো এবং যে রেসিজম চলতেছে তার বিরুদ্ধে আমরা সোচ্চার, এবং আজকে সমস্ত ধর্মের লোক আমাদের মসজিদে এসেছেন। খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, হিন্দু এবং আমাদের সমস্ত লিডার এর বিরুদ্ধে সোচ্চার। ধর্মীয় নেতারা সহিংসতা বন্ধে সব ধর্মের মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন। এখানকার মুসলিম ভাই বোনদের সাথে আমরা একসাথেই থাকি, তাদের উপর আমাদের বিশ্বাস রয়েছে, আমরা সহাবস্থানে বিশ্বাসী। তারা নিউজিল্যান্ডের হামলার পর এ নিয়ে যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিবিদদের সোচ্চার থাকায় তাদের ভূমিকার প্রশংসা করেন। নিউ ইয়র্ক শহরের অন্যতম বৃহৎ এই জামাইকা মুসলিম সেন্টার মসজিদটি পরিচালনা করেন বাংলাদেশিরা। বিশ্বজুড়ে এই মুহূর্তে যে ধর্মীয় উত্তেজনা সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে নিউ ইয়র্কের আন্তঃধর্মীয় নেতারা এই মসজিদ ঘিরেই এখন সচেতনতামূলক কর্মসূচি পালন করছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আবারও বেপরোয়া বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর। প্রতিবাদে রাজধানীর প্রগতি সরণিতে সড়ক অবরোধ, বিক্ষোভ। এবার রাঙামাটির বিলাইছড়িতে উপজেলা আওয়ামী লীগ সভাপতিকে গুলি করে হত্যা। সন্ত্রাসী হামলায় 7 জন নিহতের ঘটনায় আটক হয়নি কেউ। চলছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর চিরুনি অভিযান। ক্রাইস্টচার্চে নিহতদের লাশ হস্তান্তর শুরু। নেদারল্যান্ডসে বন্দুকধারীর গুলিতে হতাহতের ঘটনায় সন্দেহভাজন এক তুর্কি নাগরিক আটক। ঢাকার চারপাশের নদী দখলমুক্তে গাবতলী ও আমিনবাজার এলাকায় বিআইডব্লিউটি এর অভিযান। গুড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন স্থাপনা।
এবং দুর্নীতির আখড়ায় পরিণত ঢাকার বিভাগীয় পাসপোর্ট অফিসার অধিদপ্তর জড়িত ঊর্ধ্বতন কর্মকর্তারাই অবগত জানিয়ে খতিয়ে দেখার কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.নিউজ.টিভি। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়ের।